সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস গ্রাজুয়েট করা একজন ডক্টর এবং 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। তোমরা যারা আমার সাথে আজকে ক্লাসে জয়েন করেছো, কমেন্টে জানিয়ে দাও আপুর কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। আর যারা জয়েন করেছো আপুকে এটাও জানিয়ে দিতে পারো তোমরা কে কে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে জয়েন করেছো, আমাদের 10 মিনিট স্কুলের স্টুডেন্ট কে কে আছো, একেবারেই নতুন কে কে আছো। আমি আমার পরিচয়টা তোমাদের জন্য আবার লিখে দিচ্ছি, দেখে আমাকে বলো তো আমাকে আগে চিনেছো বা আমাকে আগে আমার ক্লাস করেছো এমন কে কে আছো। আমি একটু কমেন্ট দেখে ফেলছি। এখানে নূপুর জয়েন করেছে, মান্না জয়েন করেছে, এরপর মিম জয়েন করেছে, শারমিন জয়েন করেছে। আচ্ছা, যারা জয়েন করেছো আপুকে কে কে চেনো একটু আপুকে জানিয়ে দাও। আমার নাম ডক্টর সাবরিনা মনসুর। আমি সবাই ঢাকা মেডিকেল কলেজের নাম শুনেছো। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস গ্রাজুয়েট কমপ্লিট করেছি। ঠিক আছে, হ্যাঁ আমি সাবরিনা আপু। সো তোমরা কে কে কোন জেলা থেকে জয়েন করেছো, কে কে কোন বোর্ড থেকে জয়েন করেছো, কে কোন স্কুল থেকে জয়েন করেছো আপুকে জানিয়ে দাও। যারা ক্লাসটা করছো ক্লাসে একটু রিঅ্যাক্ট, কমেন্ট এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে আপুকে একটু বলে দাও যে আপু ডান, আমরা এখন ক্লাস করার জন্য রেডি। ঠিক আছে, সবাই একটু চলে আসো। আমি একটু কমেন্ট গুলো পড়ে ফেলি। ফারিয়া জয়েন করেছে, ইউটিউবে যদি দেখি মেহের জয়েন করেছে, রানী জয়েন করেছে, শশী, সাদিয়া, হাসিব। আর এইদিকে দেখতে পাচ্ছি সাকিনা, নাইয়া, আকিমা, শারমিন, অনেকেই জয়েন করেছো। ঢাকা বোর্ড থেকে আছো, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী, চিটাগং, অনেক জায়গা থেকে আছো, বরিশাল, পিরোজপুর, যশোর। ভেরি গুড। আমি তার মানে বুঝতে পারছি তোমরা সব জায়গা থেকে জয়েন করেছো। সো আজকের ক্লাসে আমি যদি বলি যে আজকে আমরা আসলে কি পড়বো, আমাদের প্ল্যান কি, আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। লাস্ট চারটা চ্যাপ্টার 11, 12, 13, 14। এখন তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আপু, প্রশ্ন সলভ করে আসলে লাভ কি হয়? আমাদেরকে একদম হুবহু প্রশ্ন চলে আসে। অ্যাকচুয়ালি আমরা প্রশ্ন সলভ এই কারণেই করি যেন আমরা বুঝতে পারি যে বিগত বছরগুলোতে এখান থেকে কি কি কোশ্চেন আসছে, সামনে এখন কি কি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমাকে একটু বলো তোমাদের মধ্যে কে কে আছো যার বায়োলজি খুব ভালো লাগে, কে কে আছো যে বায়োলজি দুই চোখে দেখতে পারো না। ঠিক আছে, এটাও আপুকে বলে ফেলো, তাইলে আমি বুঝতে পারবো যে তোমাদের অ্যাকচুয়ালি কিভাবে পড়ানো দরকার। ঠিক আছে, আচ্ছা একজন বলছে আপু আমরা কি আপনার ক্লাস পাবো না? ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ পাবা আপু, যদি বেঁচে থাকি তোমাদের দোয়ায় তাহলে অবশ্যই পাবা। আচ্ছা এটা বলো সবাই কি চলে আসছো? সবাই যদি চলে আসো আমরা হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলভটা শুরু করে দিই। ঠিক আছে, আর আমি একটু বলে ফেলি, আমি যখন একটা চ্যাপ্টার শুরু করব ওই চ্যাপ্টার থেকে কিছু সাজেশন দিব যে এখান থেকে এইটা আসতে পারে, এইটা আসতে পারে, এরপর আমরা হচ্ছে ওই কোয়েশ্চেন গুলা সলভ করবো। সো সবাই কি রেডি? সবাই যদি রেডি হও আপুকে জানিয়ে দাও। যে সকল ফ্রেন্ডটা মনে হয় ক্লাসটা করলে ফ্রেন্ডের জন্য ভালো হবে তাদেরকে মেনশন করে দাও এবং নিজেরাও হচ্ছে বলে ফেলো যে আপু আমরা চলে আসছি। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছি অনেকেরই বায়োলজি অনেক পছন্দ, আশা করি তোমরা অ্যান্সার গুলা পারবা। বায়োলজি লাভার চলে আসছে। তাহলে বলো তো 11তম অধ্যায়টার নাম কি? তোমরা কেউ কি আমাকে বলতে পারবা আমাদের 11 নাম্বার অধ্যায়ের নাম কি? 11তম অধ্যায়ের নাম হচ্ছে জীবের প্রজনন। সত্যি কথা বলতে এই প্রজনন চ্যাপ্টারটা যখন শুরু হয় তোমরা এটাকে ঘৃণা, মানে কেমন একটা নিষিদ্ধ দৃষ্টিতে দেখো যে এখানে কি আছে, পড়তেই হবে, বাট চিন্তা করো সব একদম বেসিক লেভেলের পড়াশোনা। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু ছোট্ট সাজেশন দিচ্ছি। হ্যাঁ, জীবের প্রজননের মধ্যে তোমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন। ঠিক আছে, একটা হচ্ছে তোমার উদ্ভিদের প্রজনন আর আরেকটা হচ্ছে তোমার প্রাণীর প্রজনন। এখন সত্যি কথা বলতে প্রাণীর প্রজনন পড়াটা তোমাদের লেভেলের জন্য একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের এখানে এসএসসি তে মেইনলি উদ্ভিদের প্রজননটাকে ফোকাস করা হয়। এখন উদ্ভিদের প্রজনন যখন পড়বা তোমরা কি কি পোরশন, কি কি থেকে কমন পড়তে পারে তোমরা জানো। প্রজননের ক্ষেত্রে তোমার হচ্ছে গ্যামিটোফাইটের উৎপত্তি গুলা আছে, তাই না? গ্যামিটোফাইটের উৎপত্তি,
এখান থেকে তোমার আসবে যে পুং গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয়, স্টেপগুলা কি কি, কোনটা কিসে রূপান্তর হয়, স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে রূপান্তর হয়, কোনটার সংখ্যা কত, কোনটার অবস্থান কি, নিষেকের পর কোনটা কিসে রূপান্তরিত হয়, এই টাইপের কিছু প্রশ্ন আসে। এটা একটা ইম্পর্টেন্ট। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্তবক গুলা। বলো তো দেখি, ফুলের স্তবক, আদর্শ ফুলের স্তবক কয়টা? এই স্তবক গুলা থেকে অনেক কোয়েশ্চেন আসে, দল নিয়ে প্রশ্ন আসে, এরপর তোমার পুং স্তবকটা নিয়ে কোয়েশ্চেন আসে, স্ত্রী স্তবক নিয়ে কোয়েশ্চেন আসে, এইটার কোথায় এরকম, ওইটা কোথায় কিরকম, এটা কোথায় ডাবল থাকে, গুচ্ছে থাকে, কোথায় দল লগ্ন থাকে, এক্সাম্পল গুলা বেশি বেশি আসে, ঠিক আছে। এরপর কি থেকে কোয়েশ্চেন আসে? নিষেক থেকে প্রশ্ন আসে, নিষেক কিভাবে হয়, নিষেকের পর কোনটা কিসে রূপান্তর হয়, এই টাইপের কোয়েশ্চেন গুলা অনেক বেশি আসে। এবং আরেকটা জিনিস হচ্ছে, নিষেক যখন পড়বা, নিষেকের সাথে একটা টপিক আছে পরাগায়ন, তাই না? এই পরাগায়ন থেকে আসে যে কোথায় তোমার পরপরাগায়ন হয়, কোথায় তোমার স্বপরাগায়ন হয়, কোথায় তোমার প্রাণী দিয়ে পরাগায়ন হয়, কোথায় তোমার পানি দিয়ে হয়, কোথায় তোমার পতঙ্গ দিয়ে হয়, কোথায় তোমার বায়ু দিয়ে হয়। এবং সবগুলা যখন পড়বা, এক্সাম্পল গুলা মাস্ট, ঠিক আছে, এক্সাম্পল গুলা মাস্ট। আচ্ছা, এখন তোমরা ভাবতে পারো যে আচ্ছা আপু, তাইলে কি আমরা প্রাণীরটা বাদই দিয়ে দিব? অ্যান্সার হচ্ছে না, প্রাণীরটাও বাদ দেওয়া যাবে না। প্রাণীরটার এখানে তোমার হচ্ছে টাইম লাইন গুলা লাগবে, যে কোন টাইমে তোমার কি তৈরি হয়, এরপর কিছু পড়ো আর না পড়ো অমরা পড়া লাগবে, এবং কিছু রোগ যে আছে সেই রোগ সম্পর্কে একটু ধারণা লাগবে। তাহলে মোটামুটি তোমরা কেউ যদি ভাবো যে আপু এই চ্যাপ্টারটা আমার ভাল লাগে না, আমি এটা জাস্ট এমনি নামকা ওয়াস্তে পড়বো, তাহলে তোমরা এই টপিক গুলা পড়লেই হবে। এখন অনেক বক বক করে ফেলেছি, তোমরা সবাই কোশ্চেন সলভ করার জন্য রেডি কিনা হ্যান্ড রেজ করো, যে আপু এখন একটু প্রশ্ন সলভ করি, এবং দেখি আপনার সাজেশনটা থেকে কমন আসে কিনা। ডান? সবাই রেডি? আচ্ছা, তাইলে আমি তোমাদেরকে প্রথম কথা বলে ফেলেছি যে স্তবক গুলা থেকে প্রশ্ন আসবে, এবং এখান থেকে কিছু আসুক বা না আসুক, তোমাকে কি করতে হবে? এক্সাম্পল গুলা পড়তে হবে। আচ্ছা, তোমরা যখন এমসিকিউ অ্যান্সার করবা, আপু একটা বুদ্ধি শিখাই দিচ্ছি, এভাবে অ্যান্সার করবো, 1 অ্যান্সার ড্যাশ, 2 অ্যান্সার ড্যাশ। দেখি এটা কে কে অ্যান্সার করতে পারবে, অ্যান্সার করে ফেলো। এটা একটু তোমরা অ্যান্সার করে ফেলো, ঠিক আছে, এটা একটু তোমরা অ্যান্সার করে ফেলো, এটা একটু তোমরা অ্যান্সার করে ফেলো। এরপর আপু হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি যে এটার অ্যান্সার কি হবে। তাহলে খেয়াল করো, আমরা যখন পুংস্তবকটা তো দেখেছি, তাই না? এরকম একটা পুংস্তবক থাকে। এখন পুংস্তবক গুলা কি তোমার এক গুচ্ছে আছে, নাকি সেটা দ্বিগুচ্ছে আছে, নাকি বহু গুচ্ছে আছে, এগুলা তোমার লাগবে। তাহলে এখানে দেখো বহুগুচ্ছ পুংস্তবক কই দেখা যায়? শিমুলে বহুগুচ্ছ পুংস্তবক দেখা যায়। এটা কোন বোর্ডে আসছে? এটা দিনাজপুর বোর্ডে 20 সালে আসছে। এবার বলো কার কার এটা হয়েছে, কার কার এটা হয়েছে? আপুকে একটু জানিয়ে দাও যে হ্যাঁ আপু এইটা আমার হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে চলে যাব। কার কার হয়েছে? সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ডে আসছে। দিনাজপুর বোর্ডের কে কে আছো তোমাদের মধ্যে? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, রাজশাহী বোর্ডেও চলে আসছে, রাজশাহী বোর্ডেও সেম কোশ্চেনটা চলে আসছে। তাহলে এখন আমাকে কে বলতে পারবা যে আমাদেরকে আদৌ এসব পড়া দরকার আছে নাকি দরকার নাই? বলতো, এগুলাকে আমাদের আসলেই পড়ার দরকার আছে নাকি দরকার নাই? দেখি বলে ফেলো। আচ্ছা, তাহলে দেখো, যে প্রথমবার ভুল করেছো সে সেকেন্ড বার আশা করি ভুল করবা না। দেখো, তো একবার আমরা ভুল করে ফেলেছি, আশা করছি সেকেন্ড টাইম আমাদের আর ভুল হবে না, ঠিক আছে। তো সবাই হচ্ছে চলে আসো, অ্যান্সার করে দাও, তাই না? আমরা জানি যে প্রথম অ্যান্সারটাও এ, সেকেন্ড অ্যান্সারটাও কি হবে? সেকেন্ড অ্যান্সারটাও হচ্ছে আমাদের এই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কার দুইটাই হয়েছে, একটু বলো তো আপুকে, তোমাদের মধ্যে কার কার দুইটাই হয়েছে? আচ্ছা, এখন আপুকে অ্যান্সার দাও। আমরা বুঝতে পেরেছি যে আমরা যখন কোনো কিছু পড়বো সেখানে কি লাগবে? এক্সাম্পল গুলা লাগবে, যে পুংস্তবকের মধ্যে তোমার এক গুচ্ছ কোথায় থাকে, দ্বিগুচ্ছ কোথায় থাকে, বহুগুচ্ছ কোথায় থাকে, দল লগ্ন কোথায় থাকে, এক্সাম্পল গুলা মাস্ট জানতে হবে। পরেরটা দেখো,
একটা প্রশ্ন আসছে, প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয় কোন ফুলে? সো পরাগায়নের মাধ্যমটাও কিন্তু আপু বলেছি যে এক্সাম্পল গুলা লাগবে, যে কোনটা তোমার পতঙ্গের মাধ্যমে হয়, কোনটা তোমার বায়ুর মাধ্যমে হয়, কোনটা তোমার প্রাণীর মাধ্যমে হয়। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু খুব বেশি আসে এক্সাম্পল গুলা। ঠিক আছে, এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য কি, যে যেটা বড় সড়ো থাকে সেটা কার মাধ্যমে হয়, যেটা পাতলা থাকে হাওয়ায় ভাসতে পারে সেটা কার মাধ্যমে হয়। আচ্ছা, এটা আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা অনেকে অ্যান্সার করে ফেলেছো। শিশির নন্দী, সালমান অ্যান্সার করেছে, মুহি অ্যান্সার করেছে, সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে কদম। এটা আসছে ঢাকা বোর্ডের 19 সাল। তাহলে আমরা 3টা কমন কোশ্চেন পেয়ে গেছি, পুংস্তবক মানে স্তবক গুলার এক্সাম্পল, পরাগায়নের মাধ্যম গুলার এক্সাম্পল। আচ্ছা, এরপর দেখো একটা কঠিন প্রশ্ন সলভ করি, একটা কঠিন প্রশ্ন সলভ করি। 10টি ভ্রূণথলির গর্ভযন্ত্রে কতটি কেন্দ্রিকা থাকে? এখন এই প্রশ্নটা তুমি জানো না, কিন্তু তুমি তো গর্ভযন্ত্র এঁকেছো তাই না? তাইলে এইটা যদি গর্ভযন্ত্র হয়, এখানে তোমার একটা বড় ডিম্বাণু থাকে তাই না? এটা হচ্ছে তোমার ডিম্বাণু। আর এখানে তোমার কি থাকে? এখানে থাকে তোমার কেন্দ্রিকা, বা আরো সহজ ভাবে বলতে পারো সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, আর এই পাশে থাকে হচ্ছে তোমার প্রতিপাদক কোষ। তাহলে এটা তো একটার ক্ষেত্রে, তুমি যদি 10টার অ্যান্সার চাই তাহলে তোমাকে কি করতে হবে? এইটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে চিন্তা করো, গর্ভযন্ত্রে কেন্দ্রিকা থাকবে কয়টা? 2 কত হয়? 2 হয় 20। আর এইটা থাকবে তোমার কয়টা? 10 যদি বলতো যে ডিম্বাণু এবং সহকারী সেল মিলে কয়জন থাকে তাহলে হয়তো এইটা। বুঝছো এই টপিকটা? এরকম কখনো যদি আসে যে 10টাতে কয়টা থাকবে, 20টাতে কয়টা থাকবে, 30টাতে কয়টা থাকবে, এগুলো হচ্ছে তোমরা চিত্রটা এঁকে মনে রাখবা যে এখানে কয়টা ছিল, এরপর গুণ করে ফেলবা। ডান? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলে ফেলো। এই টাইপের কঠিন প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এটা অ্যাকচুয়ালি এইটা হবে। আচ্ছা, এরপর দেখো নিম্নের কোনটি ট্রিপ্লয়েড? ঠিক আছে, এখন একটা জিনিস একটু খেয়াল করো, ট্রিপ্লয়েড হওয়ার জন্য মানে তোমার শর্ত কি ছিল তাই না? এই যে তোমার চিত্রের মধ্যে তোমার এখানে যে 2জন ছিল, হ্যাঁ, এর সাথে যে আরেকজন এসে মিলিত হয়, এরাই তো তোমার ট্রিপ্লয়েডে কনভার্ট হয় তাই না? এটা হচ্ছে কে বলতো? শস্য টিস্যু। সো এখান থেকে একটা ইজি জিনিস মাথায় রাখবা, নিষেকের পর ফলাফল, নিষেকের পর কে কিসে রূপান্তর হয়। যেমন কে তোমার শস্যে রূপান্তর হয়, কে তোমার ভ্রূণমূলে রূপান্তর হয়, কে, আচ্ছা একটা ইজি কোশ্চেন বলো, ফলে কে রূপান্তর হয়? কেউ কে বলতে পারবা? নিষেকের পর পর ফলে কে রূপান্তর হয়? কারো আইডিয়া আছে ফলে রূপান্তর কে হয় নিষেকের পর? দেখি গেস করো তো, গেস করো। ঠিক আছে, গেস করো। আচ্ছা, এটা ধরে নিলাম তোমরা মোটামুটি পারবা। নিষেকের পরে কোনটা ফলে কনভার্ট হয়? অ্যান্সার হচ্ছে লাবণী সুন্দর করে বলেছে, গর্ভাশয় ফলে রূপান্তর হয়। ভেরি গুড। আচ্ছা, এদিকে হুমায়রা সঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। তাহলে এইভাবে নিষেকের পর কোনটা কিসে রূপান্তর হয় এটা মাস্ট 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 পড়তে হবে। আচ্ছা, পরের কোশ্চেন, তাহলে এটা অ্যাকচুয়ালি প্রতিবাদ কোষ হবে না, এটা হবে শস্য টিস্যু। আচ্ছা, এরপর দেখো দিনাজপুর বোর্ডের একটা কোশ্চেন। ঠিক আছে, দিনাজপুরের কোশ্চেন হচ্ছে সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? তাইলে খেয়াল করো, শুক্রাশয়, ডিম্বাশয় আর শুক্রাশয় এরা কিন্তু না, এরা তো একটা মানে এখান থেকে ডিম্বাণু আসে, শুক্রাণু আসে, এটা তো সিঙ্গেল। আমরা হচ্ছে একটা সুন্দর জাইগোট থেকে জীবন শুরু করি। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? আমাদের মানে আমরা প্রত্যেকেই জন্মের পূর্বে বা জন্ম হয়েছি বা কোত্থেকে আমাদের লাইফ স্টার্ট হয়েছে? জাইগোট থেকে আমাদের লাইফ স্টার্ট হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা অ্যান্সার কে কে করেছো? 6,
আচ্ছা, এখানে আমি অনেকে সালমান, আকলিমা, তোমাদের অনেকের কোশ্চেনের অ্যান্সার দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে পরের কোশ্চেনটা আপুকে অ্যান্সার করো। গর্ভাবস্থা কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে? তোমাদের মধ্যে কেউ কেউ থাকে যে যারা বায়োলজি পড়ে না, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এরকম হয় যে বায়োলজি পড়ে না বাট বুদ্ধি থেকে অ্যান্সার করে দিয়েছে। দেখি এটা কে অ্যান্সার করতে পারবা বুদ্ধি থেকে, যে আপা আমি তা আজীবন পড়ি নাই বাট এখন মনে হচ্ছে পারবো। বলো, মায়ের একটা কথা বলে যে তোকে আমি এতদিন পেটে ধরেছি, কয়দিন পেটে ধরেছে এর কথা বলে? বলো তো, কয়দিন পেটে ধরার কথা বলে মায়েরা? বাচ্চাদেরকে কয়দিন পেটে ধরে? কার কার আইডিয়া আছে? মায়েরা বাচ্চাদেরকে কয়দিন বলে না যে তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি? তাহলে চিন্তা করো 10 মাস সমান কয় সপ্তাহ? 10 মাস সমান কয় সপ্তাহ? 4 সপ্তাহে হচ্ছে 1 মাস। তাইলে 10 মাস যদি পেটে ধরে তাইলে তো এখানে তোমার কয় সপ্তাহ হয়ে গেল? তাহলে দেখো মারা বলে যে তোকে আমি 10 মাস পেটে ধরেছি, তাহলে 1 মাস সমান হচ্ছে 4 সপ্তাহ। তাইলে 10 মাস সমান সমান 4 গুণ 10 ইকুয়ালস টু 40 সপ্তাহ। এখন তুমি বলতে পারো যে তাহলে আপু এখানে 38 থেকে 40 কেন বলেছে? নরমালি সব বাচ্চা কিন্তু পেটে 10 মাস থাকে না, যেমন আমি নিজেই 10 মাস ছিলাম না, আগেই বের হয়ে গেছি। ঠিক আছে, সো এই কারণে বলা হয় সাধারণ ক্ষেত্রে গর্ভাবস্থা যেটা একদম পারফেক্ট সেটা হচ্ছে 38 থেকে 40 সপ্তাহ। সো কেউ যদি জীবনে নাও পড়ো সেও এটা মাথায় রাখবা যে মারা বলে তোকে আমি 10 মাস পেটে রেখেছি, তার মানে 10 মাস ইকুয়ালস টু 40 সপ্তাহ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটাও ডান। পরেরটা দেখো, অমরায়ের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? আমি তোমাদেরকে কিন্তু সাজেশনে দিয়েছি যে প্রাণীর ক্ষেত্রে কিছু পড়ো আর না পড়ো, অমরাটা তোমাদেরকে মাস্ট 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 পড়তে হবে। ঠিক আছে, তাইলে এখন আমাকে একটু বলো, এখন এই টাইপের প্রশ্নগুলা যে কোনটি প্রযোজ্য, কোনটি সঠিক, সো এগুলা তোমরা অ্যান্সার করবা ক্রস রাইট চিন্তা করে। তাহলে এটা আমাকে বলো, নিষেকের 10 সপ্তাহের মধ্যে গঠিত হয়, এটা কি হবে বলো তো? কয় সপ্তাহের মধ্যে গঠিত হয়? এটা কি 10 নাকি অন্য সংখ্যা? বলো তো 10 নাকি কি? এরপর বললো ভ্রূণ ও মাতৃ জরায়ুর মধ্যে স্থায়ী অঙ্গ, এটা কি স্থায়ী না অস্থায়ী? এরপর বললো প্রসবের সময় দেহ থেকে নিষ্ক্রান্ত হয়, ভ্রূণের বর্জ্য পদার্থ শোষণ করে না বের করে দেয়? তাইলে খেয়াল করে দেখ এটা হচ্ছে 12 সপ্তাহের মধ্যে গঠিত হয়, এটা একটা অস্থায়ী অঙ্গ গঠন করে, আর এটা হচ্ছে বের করে দেয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি, যে কারণ চিন্তা করো অমরাটা তৈরি হয় মায়ের সাথে বাচ্চার কানেকশনের জন্য, বাচ্চায় যদি না থাকে তাহলে এটা তো দরকার নাই। সেই কারণে আমরা যখন বাবু ডেলিভারি করি এটাকে কেটে মানে এটা অটোমেটিক বের করে দেয়। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যারা যারা আগে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডের কে কে আছে একটু বলো তো, কুমিল্লা বোর্ডের কে কে আছো? আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে সেম, ভ্রূণ কার সাহায্যে জরায়ু গাত্রে সংস্থাপিত হয়? সিলেট বোর্ডের কোশ্চেন, সিলেট বোর্ডের কোশ্চেন। ঠিক আছে, তাহলে খেয়াল করো সিলেটের কে কে আছো বলে ফেলে, এবং এটা কার কাজ? এটাও তোমার হচ্ছে অমরার কাজ। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি ফিটাস থেকে মাতৃদেহে প্রবেশ করে? এই জিনিসটা চিন্তা করবা, মা আর বাবু। ঠিক আছে, যতগুলা ভালো জিনিস আছে সব ভালো জিনিস হচ্ছে মা থেকে বাবুতে যাবে, আর যতগুলা খারাপ জিনিস আছে সব বাবু থেকে মায়ে আসবে। তাহলে খেয়াল করো, খাবার, খাবার অবশ্যই ভালো, তাহলে এটা মা থেকে বাচ্চায় যাবে, উল্টা হচ্ছে। অক্সিজেন ভালো জিনিস, এইটাও তাইলে উল্টা হচ্ছে। ঔষধ, এটাও কিন্তু ভালো জিনিস, তাহলে অ্যান্সার হচ্ছে বিপাকীয় বর্জ্য, মানে বাচ্চার যেটা খারাপ সেটা, এটাও কিন্তু আমরা সারা জীবনই করি, আমাদের সকল খারাপ জিনিস আমরা বাপ মাকে দেই, বাপ মার ভালো জিনিস আমরা নিয়ে ফেলি। তো এইভাবে মাথায় রাখবা। ঠিক আছে, বায়োলজি হচ্ছে মুখস্থ করার থেকে রিলেট করে পড়ার একটা সাবজেক্ট। ঠিক আছে, বায়োলজিতে কোনো মুখস্থ করা নাই, অনলি রিলেট করে করে পড়বা। ক্লিয়ার?
ক্লিয়ার কিনা আপুকে বলে ফেলো যে যে আপু বুঝতে পেরেছি ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো জনি দেখলো ছোট ছোট পাখি শিমুল গাছের ফুলের এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে। জনির দেখা গাছটির বীজ থেকে উৎপন্ন চারা। এখন তোমাদের মধ্যে এগুলা কি হয় জানো, তোমরা এরকম বড় কোশ্চেন দেখলে কোশ্চেন না পড়ে ঠুস করে একটা দাগাই দাও, বাট আমরাও এখানে ওই ক্রস আর রাইট ক্রস রাইট এই খেলাটা খেলবো। খেয়াল করে দেখো এখানে ফুলে ফুলে উড়ে যাচ্ছে, মানে এখানে কি হচ্ছে বলতো, অ্যাকচুয়ালি পরাগায়ন ঘটছে। তাহলে আমরা এই পরাগায়নের কিছু সুবিধা অসুবিধা আছে না, বৈশিষ্ট্য আছে না, ওইটার সাথে আমরা মিলাই দেখবো। তাইলে দেখো যাদের পরাগায়ন ঘটে তারা কিন্তু অনেক স্ট্রং হয়, অনেক বেশি অ্যাডাপ্টেশনের পাওয়ার ঘটে। তাহলে দেখো জীবনশক্তি ভালো হবে। এরপর দেখো হুবহু মাতৃ উদ্ভিদের মতো, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে অলরেডি অনেক কিছুর এক্সচেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই এটা হবে না। আর সহজ পরিবেশের সাথে খাপ খায়, দেখো জীবনী শক্তি বেশি, সে অলরেডি তার মধ্যে এরকম দেখবা যে স্টুডেন্টটা সারা জীবন একটা স্কুলে পড়ে সে কিন্তু অন্য জায়গায় গিয়ে খাপ খাওয়াইতে পারে না। আর যে স্টুডেন্টটা দীপু নাম্বার 2 এর মতো এক বছর এই স্কুলে, আরেক বছর ওই স্কুলে, আরেক বছর ওই স্কুলে, সে যেখানেই যাবে করে 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 হচ্ছে একদম সবার মধ্যে ফেমাস হয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে মাথায় রাখবা, হ্যাঁ? তাহলে সহজ পরিবেশের সাথে সে খাপ খাওয়াতে পারবে। তাহলে অ্যান্সার কি হবে বলতো? যে সালমান, তন্নি, সরকার, রত্না সবাই অ্যান্সার করে দিচ্ছে, তাই না? জিবা, জিহা। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 3। আচ্ছা, যখন তোমরা অ্যান্সার গুলা করবা মিলাই দেখবা যে অনেকে ভাবে যে হ্যাঁ প্রথমটা মনে হয় 1 2, দ্বিতীয়টা 1 3 2 3, এমনও হইতে পারে যে এখানে তোমার এরকম 3টা দিলো, এখানে তোমার শুধু 2টা দিলো। সো এভাবে কিন্তু তোমরা আগে দেখবা, অপশনগুলা মিলাই দেখবা যে সবগুলো অপশন তোমার ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার কিনা আপুকে বলে ফেলো। ক্লিয়ার? আচ্ছা, এরপরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে, এটা হয়ে গেছে, এটা হচ্ছে পরাগরেণু অঙ্কুরিত হয়ে কি গঠন করে। তাহলে খেয়াল করো, আমরা হচ্ছে এরকম দেখেছি না, এরকম 2টা নিউক্লিয়াস থাকে, তাই না? একটার নাম হচ্ছে নালীকোষ, একটার নাম জেনারেটিভ কোষ, তাই না? প্রতিপাদক কোষ কার থাকে? প্রতিপাদক কোষ তো থাকে তোমার হচ্ছে স্ত্রীতে, তাই না? সেখানে অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার হচ্ছে 2 3। অ্যান্সার কি হবে বলতো? তাইলে সি হবে। আচ্ছা, এখানে সবার আগে মনে হয় সাহেলা অ্যান্সার দিয়েছে, জিহাদ অ্যান্সার দিয়েছে, আর ফেসবুক থেকে হচ্ছে কি অ্যান্সার দিয়েছে আমি এখনো নামটা দেখতে পারি নাই, সরকার। আচ্ছা, বুঝছো? তাইলে এই যে দেখো, তোমরা একটা কাজ করবা, চট্টগ্রাম বোর্ডের কে কে আছে, এটা চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন। তোমাদের বইয়ে যতগুলা চিত্র আছে প্রত্যেকটা চিত্রতে চোখ বুলায়ে যাবা, প্রত্যেকটা চিত্রতে চোখ বুলায় যাবে। কারণ অনেকে এরকম আছে অন্ধের মতো বায়োলজি ঠাটা মুখস্থ করে, কোনটা কি চিত্র জানে না। চিত্র থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে? সেটা করা যাবে না। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো, বাড়িতে সদ্য ফোটা শিমুল ফুল দেখিয়ে পরাগায়ন সম্পর্কে ব্যাখ্যা করলেন। উদ্দীপকের ফুলের পরাগায়নের মাধ্যম কোনটা? খেয়াল করে দেখো, শিমুল ফুল কার মাধ্যমে পরাগায়ন ঘটায়? খেয়াল করে দেখো, বায়ুর মাধ্যমে হয় না, পতঙ্গের মাধ্যমেও হয় না, এটা হয় হচ্ছে প্রাণীর মাধ্যমে। এখন তুমি কনফিউজ, যেখানে পাখিকে তুমি প্রাণী বলবা না পিঁপড়াকে বলবা। খেয়াল করো, পিঁপড়াও কিন্তু তোমার মোটামুটি পতঙ্গ, তাহলে এটা অ্যান্সার হবে পাখির মাধ্যমে, ঠিক আছে? এটা হবে পাখির মাধ্যমে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলে ফেলো। আচ্ছা, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। তোমাদেরকে কি ময়মনসিংহ বোর্ডও আছে এখন? আপনি কিন্তু জানি না। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে যে ফুলে পরাগায়নের ক্ষেত্রে, তার মানে এখানে অ্যাকচুয়ালি যেহেতু সে পাখি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে বহন করে নিয়ে যায়, তাহলে এটা হয় হচ্ছে কোন ধরনের পরাগায়ন? পরাগায়ন। তাহলে পরাগায়নের ক্ষেত্রে কি কি ঘটে? বাহকের উপর নির্ভর করতে হয় অবশ্যই, কারণ বাহক যদি এসে তাকে বহন করে না নিয়ে যায় সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে এটা ট্রু। প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় অবশ্যই, কারণ এখানে তুমি একসাথে অনেকজনের সাথে সংমিশ্রণ হচ্ছে, তোমার প্রজাতির বিশুদ্ধতা অবশ্যই নষ্ট হবে। এবং পরাগরেণু কম লাগে, এটা বলতো কম লাগবে না বেশি লাগবে? কারণ
আগে যদি তোমার স্বপরাগায়ন হইতো, তোমার গাছের জিনিসটা তুমি মানে বিষয়টা হচ্ছে এরকম, তোমার কাছে পানি আছে, তুমি পানিটা যখন এক জায়গা থেকে নিয়ে পাশে ফেলবা, তোমার পানিটা কিন্তু সেভ হবে। বাট তুমি যদি এক জায়গা থেকে পানি তুলে অনেক দূরে দূরে কোথাও সাপ্লাই দাও, পানি কিন্তু অনেকগুলা পড়ে যাবে। ঠিক আছে, সো এটা অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 1 আর 2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো আমি তোমাদেরকে যে সাজেশন গুলা দিয়েছি কমন পড়েছে কিনা। হ্যাঁ, আমি বলেছি যে স্তবক গুলা দেখবা, পুংস্তবক কি কি, পুংস্তবক, স্ত্রীস্তবক, ঠিক আছে, এক্সাম্পল গুলা। হ্যাঁ, কোনটা, এরপর হচ্ছে গ্যামিটোফাইটের উৎপত্তি, যে কোনটা কিভাবে হয়, কোনটার সংখ্যা কি, ঠিক আছে, এক্সাইন কোনটা হয়, ইন্টাইন কোনটা হয়, এরপর হচ্ছে কোনটা কিসে রূপান্তর হয়, নিষেক কিভাবে ঘটে, নিষেকের ফলে কোনটা কিসে রূপান্তর হয়, পরাগায়নের ক্ষেত্রে স্বপরাগায়ন কোথায় ঘটে, পরপরাগায়ন কোথায় ঘটে, মাধ্যমগুলা কি কি আছে, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, এরপর মানুষের প্রজননের ক্ষেত্রে টাইমলাইন গুলা, যে গর্ভাবস্থা কতদিন, এরপর হচ্ছে তোমার অমরার প্রশ্ন আসে, রোগ সম্পর্কে প্রশ্ন আসে। ডান? ক্লিয়ার কিনা আপুকে বলে ফেলো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের ডান হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো পরের চ্যাপ্টারটা শুরু করি। পরের চ্যাপ্টারটা হচ্ছে কে? জীবের বংশগতি ও বিবর্তন। ঠিক আছে, পরের চ্যাপ্টারটা হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। এখান থেকে কিছু পড়ো আর না পড়ো, আমাদেরকে ডিএনএ, আরএনএ মাস্ট 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 পড়তে হবে, আর কিছু বেসিক ডেফিনেশন, ক্রোমোজোম কোনটা কি কাজ করে, জিন কোনটা কি কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা চলো এখন এই চ্যাপ্টারটা শুরু করি। সবাই রেডি? রেডি কিনা আপুকে বলো যে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন রেডি হয়ে আছি। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ড থেকে। সিলেট বোর্ডের কে কে আছো বলো তো? এখানে বলেছে পিতামাতার বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? খেয়াল করো, অনুলিপন তো তোমার ডিএনএ তৈরি হওয়ার প্রসেস। জীব প্রযুক্তি আমার এই চ্যাপ্টারের সাথেই রিলেটেড, ওখানে আমি হচ্ছে কিছু তৈরি করব। নিষেক তো হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর মিলন। তাহলে অ্যান্সার কি হবে? 1 এর অ্যান্সার হবে বংশগতি। দেখি বলো তো বংশগতির ইংলিশ কি? কে কে বলতে পারবা বংশগতির ইংলিশ কি? বলে ফেলো। আচ্ছা, তাইলে এটার প্রসেসটার নাম হচ্ছে বংশগতি। পরের কোশ্চেন, নিচের কোনটি বংশগতির প্রধান উপাদান? এখন খেয়াল করো, ক্রোমোজোমকে বলা হয় বংশগতির প্রধান উপাদান। এইটা তোমার দিনাজপুর বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে। দেখে বলো এই দুইটা বোর্ডের কে কে আছো? আচ্ছা, আরেকটা কথা একটু বলে ফেলি, সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ তোমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছো, শুক্রাণু লেজ তৈরি করা, মাকুতন্ত্র তৈরি করা। লাইসোজোমের কাজ কি? জীবাণু ভক্ষণ করা। আর তোমরা কনফিউজড হইতা ক্রোমোজোম আর নিউক্লিয়াসের মধ্যে, বাট নিউক্লিয়াসের ভেতরেও ক্রোমোজোমটাই তোমার মেইন হিসেবে কাজ করে। বুঝছো? মানে তোমাদের ধরো কনফিউজড হইতো কি যে তুমি নিউক্লিয়াসও চিন্তা করতা, ক্রোমোজোমও চিন্তা করতা, বাট যখন তোমার দুইটা অপশন কাছাকাছি থাকবে, যেটা বেস্ট ম্যাচ করবে সেটাই দেখাবা। ডান? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার কিনা আপুকে বলে ফেলো। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে দেখো, কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন, অথবা ক্রোমোজোম আবিষ্কার করেন কে? ঠিক আছে, ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন। একটা কথা একটু বলে ফেলি, তোমরা বায়োলজি যখন পড়বা, বিজ্ঞানীদের নাম, বিজ্ঞানীদের অবদান, কোনটাকে আবিষ্কার করেছেন, কোনটাকে নামকরণ করেছেন, কোন তত্ত্ব কার থেকে আসছে, এগুলা তোমাদের মাস্ট জানতে হবে। ঠিক আছে, তাইলে দেখো ক্যারোলাস লিনিয়াস কি করেছে? নামকরণের কাজ করেছে, তাই না? নামকরণ, শ্রেণীবিন্যাসের ইয়াটা, এরপর হচ্ছে দ্বিপদ নামকরণ, তাই না? বলতো লিনিয়াস কি করেছিল? ল্যামার্ক আর ডারউইন কি করেছে? এই দুইজন করেছে হচ্ছে তোমার বিবর্তন নিয়ে কাজ। আর এই যে স্টার্স বার্গার, আর আমি পড়তাম এভাবে স্ট্রেস বার্গার, ঠিক আছে, স্ট্রেস চিন্তা, বার্গার বার্গার, তাহলে এই বার্গার হচ্ছে তোমার ক্রোমোজোম সর্বপ্রথম আবিষ্কার করেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য কত হয়? এটা হচ্ছে
সিলেট বোর্ডের প্রশ্ন, দিনাজপুর বোর্ডের প্রশ্ন। তাইলে এখান থেকে বলে ফেলি, তুমি যখন কোনো কিছু পড়বা, সংখ্যাগুলা এর মধ্যে হইতে পারে তার আকার কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, এইটা কতটুকু, ওইটা কতটুকু, মানে আমরা অন্য কিছু গেস করে অ্যান্সার করতে পারলেও এই সংখ্যাগুলা কিন্তু আমাদের মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, এই সংখ্যাগুলা কিন্তু আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো ময়মনসিংহ বোর্ডের একটা প্রশ্ন। প্রশ্নটা কি? কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে? আমি একটু সুন্দর করে বলে দিই, আমাদের হচ্ছে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভেতরে এই ডিএনএ আছে, এবং ডিএনএ এর মধ্যে যে জিন আছে, এই জিনের থেকেই তোমার সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। এখন অ্যান্সার যদি তোমার জিন থাকতো জিন দাগাইতা, ডিএনএ থাকলে ডিএনএ, ক্রোমোজোম থাকলে ক্রোমোজোম। দেখো এখানে জিন টিন কিছু নাই, তাহলে দেখো রাইবোজোম হবে না। কেন হবে না? রাইবোজোমের কাজ কি বলতো? কে বলতে পারবা রাইবোজোম কি কাজ করে? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাই না? রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে। নিউক্লিয়াস তো হবে না, অ্যান্সার হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলে ফেলো যে হ্যাঁ আপু বুঝতে পেরেছি। মানে তোমাদের যখন অনেক মাল্টিপল অ্যান্সার মনে হবে, এটাও হয়, এটাও হয়, এটাও হয়, তোমরা হচ্ছে সব থেকে বেস্ট যে অ্যান্সারটা হয় সেইটা দেখাবা। ঠিক আছে, আচ্ছা কোনটি ডিএনএ তে অনুপস্থিত? আমি একটু বলে ফেলি, আরএনএ, ডিএনএ। ডিএনএ তে কে থাকে? এ টি জি সি। ঠিক আছে, আর আরএনএ তে থাকে এ ইউ জি সি। তাহলে মাথায় রাখো, ইউ শুধুমাত্র আরএনএ তে থাকে, টি শুধুমাত্র ডিএনএ তে থাকে। তাহলে দেখো ডিএনএ তে অনুপস্থিত কে হবে? অ্যান্সার করে ফেলো 6। তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলেছো। রনি অ্যান্সার করেছে, রাকিব অ্যান্সার করেছে, লাবণী অ্যান্সার করেছে, নিউসরাত অ্যান্সার করেছে। তাহলে এটা হচ্ছে ইউরাসিল। এটা অনেক জায়গায় আসে প্রশ্নটা। পিউরিন হলো, তাহলে আমরা জানি ডিএনএ এবং আরএনএ এর মধ্যে তোমার কি থাকে? ডিএনএ আরএনএ এর মধ্যে তোমার একটা রাইবোজ সুগার থাকে, তাই না? রাইবোজ সুগার থাকে, এরপর হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে, এবং নাইট্রোজেন বেস বা ক্ষার থাকে। তাহলে পিউরিন এবং পাইরিমিডিন হচ্ছে তোমার কি? নাইট্রোজেন ঘটিত বেস, তাই না? এটা হচ্ছে তোমার কি হবে? 7A হবে। সবার আগে শিশির অ্যান্সার দিয়েছে, তাওহিদ অ্যান্সার দিয়েছে, হ্যাঁ, এরপর এদিক থেকে হচ্ছে নুসরাত অ্যান্সার করেছে, অন্তর অ্যান্সার করেছে, জিহাদ অ্যান্সার করেছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে বুঝছো এটা কুমিল্লা বোর্ড। কুমিল্লার লোকজন কে কে আছো? কুমিল্লা বোর্ডের কে কে আছো? তাহলে পিউরিন কোনটা, পাইরিমিডিন কোনটা? আচ্ছা আমাকে দেখি বলো তো, এ টি জি সি ইউ এর মধ্যে পিউরিন কে কে, পাইরিমিডিন কে কে? কে বলতে পারবে? অ্যান্সার করে ফেলো। এদের মধ্যে পিউরিন কে কে, পাইরিমিডিন কে কে? অ্যান্সার করে ফেলো। আচ্ছা, এরপর দেখো গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টি থাকে? এ টি জি সি। এ টি এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে 2টা, জি সি এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে 3টা। ঠিক আছে, কি হবে বলো তো? 3টা অ্যান্সার, 3টা। এটা ভুল দিয়েছে, এটা 3 হবে। ক্লিয়ার? এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে কয়টা থাকে কয়টা থাকে না। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে কত সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন? সালগুলা আমরা সচরাচর বলি যে থাক, সালগুলা না পড়লেও চলে, বাট কিছু কিছু সাল খুবই আসে, যেমন এই যে এটা কিন্তু অনেকবার আসছে। ঠিক আছে, এটা কেউ পারতা? বলো তো এটা কেউ পারতা কিনা? আচ্ছা, তাহলে সালটা হবে 1953 সাল। আচ্ছা, এরপর দেখো ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটা? ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটা? এখানে তোমার অ্যাকচুয়ালি এটা হইতে পারে যে ক্রোমোজোমের উপাদান 9 কোনটি? ঠিক আছে, এটা হবে জিএমও। উপাদান 9 কোনটি? কোনটা উপাদান না, কোনটা জিএমএ তো হচ্ছে, দেখো জিএমএ হচ্ছে কি? জেনেটিক্যালি আচ্ছা জিএম এর ফুল ফর্ম কি বলতো? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তাই না? তাহলে এটা হবে না।
ঠিক আছে, কখনো কখনো দেখা যায় তোমাদের প্রশ্ন আসছে একটা, বাট ছাপতে ভুল করে ফেলেছে। আচ্ছা, এবার এটা বলো, তোমাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে পিউরিন কে কে, পাইরিমিডিন কে কে, বলো পিউরিন কে কে, পাইরিমিডিন কে কে। পিউরিন, আচ্ছা দেখো এটা তো জানো যে পিউরিনের সংখ্যা হচ্ছে 2, পাইরিমিডিন হচ্ছে 3, ঠিক আছে, এবং পিউরিনের মধ্যে তোমার হচ্ছে 2টা চক্র, পাইরিমিডিনে 1টা চক্র, ঠিক আছে, মানে পিউরিন হচ্ছে তোমার এরকম 2টা গোল্লা থাকে, আর পাইরিমিডিনে তোমার সিঙ্গেল গোল্লা থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পিউরিন কে কে, পিউরিন হচ্ছে এ জি, আর পাইরিমিডিন হচ্ছে সি টি ইউ। হ্যাঁ, আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই। ডিএনএ গঠনে দুটি পার্শ্ববর্তী নিউক্লিওটাইডের দূরত্ব কত? ঠিক আছে, এইটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড, দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম অথবা 0.34 ন্যানোমিটার। তোমাদের যখন পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, কি চেষ্টা করবা? চেষ্টা করবা এটা কি অ্যাংস্ট্রমে আসছে নাকি ন্যানোমিটারে আসছে সেইটা চেক করার, ঠিক আছে। এটা কি একক, মানে তোমাদের যখন কোনো কিছুর সংখ্যা আসবে চেষ্টা করবা আগে এককটা দেখার, যে এককটা ঠিকঠাক মতো আসছে কিনা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে দেখো, ডিএনএ এর প্রতিটা ঘূর্ণনে কতটা নিউক্লিওটাইড উপস্থিত থাকে? ঘূর্ণন মানে কি? এই যে একটা ঘূর্ণন, এখানে কয়টা থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এরকম 10টা নিউক্লিওটাইড উপস্থিত থাকে। কয়টা? 10টা, ঠিক আছে। কেউ যদি জিজ্ঞেস করে এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা থাকে, এখানে তোমার এটি থাকে হচ্ছে 5টা, আর জিসি থাকে হচ্ছে 5টা। তাহলে হাইড্রোজেন বন্ধন সংখ্যা 5 গুণ 2 5 গুণ 3 সমান সমান 10 আর 15 ইকুয়ালস টু 25, ঠিক আছে। এই সংখ্যাটাও কিন্তু মাঝে মাঝে আসে যে একটা ঘর্ণনে তোমার এটি থাকে কয় জোড়া, জিসি থাকে কয় জোড়া, এদের মধ্যে তোমার হাইড্রোজেন বন্ধন থাকে কয় জোড়া, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন হিসেবে আসে। ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার কিনা, অ্যান্সারটা ক্লিয়ার কিনা আপুকে জানিয়ে দাও। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডের কে কে আছো বলে ফেলো আপুকে। আচ্ছা এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে যে ডাবল হেলিক্সে দেখো 50টি ঘূর্ণনের দৈর্ঘ্য, তাহলে একটা ঘূর্ণন সমান কত ছিল? একটা ঘূর্ণন ছিল তোমার 34 অ্যাংস্ট্রম, তাহলে 34 গুণ 50 ইকুয়ালস টু কত? খেয়াল করো তো, কে কে হচ্ছে, কারো যদি মাথায় মানে গুণ করতে সমস্যা হয় তাহলে এভাবে চিন্তা করবা, 34 গুণ 100 সমান সমান 3400, এটাকে তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 34 কে 2 দিয়ে ভাগ করলে 17 হয়, তাহলে ওইভাবে 1700, ঠিক আছে। কারণ হিসাব করো, এটা হয়তো তোমার 32, এটা হয়তো তোমার 30, এটা হয়তো তোমার 28, তাহলে এটাই হবে তোমার 34। ক্লিয়ার? সাবরিন আপু কিন্তু ম্যাথও পড়ায়, ঠিক আছে, সাবরিন আপু একদম সব পড়ায়, বুঝছো? আচ্ছা তাহলে এরকম ম্যাথ গুলো আর দিচ্ছি না। 50টাতে কয়টা দৈর্ঘ্য হবে, 40টাতে কয়টা হবে, ঠিক আছে। আচ্ছা এইটা বলো, ডাবল হেলিক্সের ব্যাস কত? এটা তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবা, ঠিক আছে। এই যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে মানে ধরো দুইটা মানে এই যে মাঝখানের যে দূরত্ব, মাঝখানের যে দূরত্ব, আমি কিন্তু এটার কথা বলছি না, আমি বলছি এই দৈর্ঘ্যের কথা। এই দৈর্ঘ্যের ব্যাস হচ্ছে তোমার 20 অ্যাংস্ট্রম, তাই না, বা 2 ন্যানোমিটার, ঠিক আছে ব্যাস। আচ্ছা তোমরা কিন্তু অনেকেই বুদ্ধিমান বুদ্ধিমতী আছো, তোমরা জানো যে এখানে সংখ্যাগুলো আছে 34 আছে, 3.4 আছে, 20 আছে, তাহলে এই দুইটা যেহেতু দেয় নাই তাহলে অবশ্যই এটাই হবে। তোমরা কনফিউজড হয়ে যাইতা 34 আর 3.4 এর সাথে, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা জিনিস, ঢাকা বোর্ডে আসছে এই কোশ্চেন, বরিশাল বোর্ডে আসছে, তার মানে এখান থেকে তোমার ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা খুব ইম্পর্টেন্ট। এখানে তোমার বন্ধন কয়টা থাকে, ঘূর্ণনে প্যাচ কয়টা থাকে, এটা কয়টা ওইটা কয়টা, সংখ্যাগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরপর একটা প্রশ্ন আসছে, ডিএনএ অনুপস্থিত থাকে কোনটিতে? তোমরা যখন হচ্ছে ইয়াতে পড়বা, তোমরা যখন হচ্ছে ইন্টারে উঠবে, ওখানে দেখবা যে কিছু কিছু ভাইরাস আছে, ওদের হয় ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। এই টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যে ভাইরাসে জেনেটিক বস্তু হিসেবে আরএনএ থাকে। তাহলে যেখানে আরএনএ আছে সেখানে অবশ্যই ডিএনএ অনুপস্থিত। তাহলে এটা দেখো, এটা হচ্ছে সম্মিলিত বোর্ড, তার মানে এই একটা কোশ্চেন ওই বছর প্রত্যেকটা বোর্ডে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো সেম টাইপের প্রশ্ন, কোনটি টিএমভি এর বংশগতির উপাদান বা টিএমভি তে নিউক্লিও অ্যাসিড হিসেবে কোনটা থাকে? যশোর বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, আগে আমরা সলভ করে ফেলেছি, অ্যান্সার হবে আরএনএ। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো কোনগুলা ডিএনএ এবং আরএনএ উভয়টিতে থাকে? খেয়াল করে দেখো, এ জি সি, আমার টার্গেট হচ্ছে আমি এই তিনটাকে খুঁজবো। তাহলে দেখো অ্যাডেনিন থায়ামিন, থায়ামিন দুইটাতেই থাকে না, সাইটোসিন থায়ামিন দুইটাতে থাকে না, গুয়ানিন ইউরাসিল দুইটাতে থাকে না। তাহলে এখানে কি হবে? সাইটোসিন আর গুয়ানিন আছে, তাহলে এটা হবে এইটা। এভাবে মানে এইভাবে কেটে কেটে কিন্তু তোমরা অ্যান্সার করবে। এটা কোথায় কোথায় আসছে? রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড। ঠিক আছে, কিভাবে অ্যান্সার করতে হবে আপু কিন্তু এখন টেকনিক গুলাও শিখাই দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলে ফেলো। আচ্ছা, টিএমভি এর বংশগতির উপাদান, এটা বরিশাল বোর্ডে আসছে, এটা কিন্তু হাজারবার আসছে। এখন একটা জিনিস খেয়াল করো, বংশগতির উপাদানের জায়গায় হওয়া উচিত যে কোনটি টিএমভি এর বংশগতির উপাদান নয়। কেন এটা নয় হবে? কারণ দেখো এখানে তোমার গুয়ানিনও থাকে, সাইটোসিনও থাকে, ইউরাসিলও থাকে, থাকে না হচ্ছে থায়ামিন। তাহলে আমাদের অ্যান্সার হবে, প্রশ্ন হবে আসলে কোনটা টিএমভি এর বংশগতির উপাদান নয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে বলো তো? এখানে 20 অনেকে দাগিয়ে দিয়েছে, মুহি। এটা অ্যান্সার হবে থায়ামিন, কারণ প্রশ্নটা অ্যাকচুয়ালি হবে কোনটা বংশগতির উপাদান নয়। ক্লিয়ার? আচ্ছা, ইউরাসিল কোথায় পাওয়া যায়? একদম ইজি কোশ্চেন, এটা তো সবার পারার কথা। ইউরাসিল কই পাওয়া যায় বলো তো? কোথায় পাই ইউরাসিল? কই পাই আমরা? আচ্ছা, ইউরাসিল পাই আমরা আরএনএ তে। ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি, ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেন বেজের ভিন্নতা হয় কোনটির কারণে? এটা হবে টি এবং ইউ বোথ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমি হলে থায়ামিন এবং ইউরাসিল দুইটাই দাগাইতাম। এখানে একটা অ্যান্সার দিয়েছে, বাট আমি তো একটু ঘাটতেরা, আমার কাছে মনে হতো যে এখানে তো দুইটাই অ্যান্সার হবে, আমি দুইটাই দাগাই দিব। ঠিক আছে, আচ্ছা, ডিএনএ তে কোন নাইট্রোজেন বেজ অনুপস্থিত? এটা হাজার কোটি বার আসছে, এটা হচ্ছে কি হবে বলতো? ইউরাসিল, তাই না? আমরা অনেকবার এটা এই কোশ্চেনটাই হাজার বার সলভ করে ফেলেছি। আবার আরেকটা ইজি কোশ্চেন, আরএনএ তে ইউরাসিল থাকে কোনটার পরিবর্তে? এটা যশোর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। বলতো কি হবে 24 এর অ্যান্সার? কি হবে 24? ইসরাত বলছে ক্লিয়ার শ্যাম্পু। 24 হচ্ছে মুহি সবার আগে অ্যান্সার দিয়েছে, থায়ামিন হবে। আচ্ছা, কোন বেসটি শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়? এটা কুমিল্লা বোর্ডের 22 সালের কোশ্চেন। ঠিক আছে, সেম আমরা জানি শুধু আরএনএ তে পাওয়া যায় হচ্ছে এটাকে ইউরাসিল। আচ্ছা, এটা অ্যান্সার ভুল, এটা অ্যান্সার হবে ইউরাসিল। আচ্ছা, এখন একটু কঠিন প্রশ্ন, একটু চিন্তা করার প্রশ্ন। ঠিক আছে, চিত্রটিতে কোন ধরনের পাইরিমেডিন বেস উপস্থিত? তাহলে আমাকে একটু বলো এটা কিসের চিত্র? আমরা জানি যে ডিএনএ চিত্র হচ্ছে এরকম, ডিএনএ তে কয় সূত্র? ডি সূত্রক, আর এটা ডিএনএ, হ্যাঁ, আর আরএনএ হচ্ছে তোমার এক সূত্রক।
তাহলে এটা বুঝতেই পারছো এটা আসলে একটা কি, এটা একটা আরএনএ। তাহলে আমাকে এখন জানতে হবে পিউরিন কে কে থাকে, পাইরিমিডিন কে কে থাকে। পিউরিন হচ্ছে তোমার এ জি, পাইরিমিডিন সি ইউ। তাহলে দেখো পাইরিমিডিন কে থাকবে সি ইউ। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন। একই প্রজাতির জীবে সবসময় একই কোনটা থাকে? আমরা জানি জিন গুলা হচ্ছে মানে সেম প্রজাতিতে সেম সেম হয়। আচ্ছা, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এখানে তোমরা ভুল করে ফেলবা। ক্রোমোজোমের স্পেসিফিক কাজ কোনটা, ডিএনএ এর স্পেসিফিক কাজ কোনটা, জিনের স্পেসিফিক কাজ কোনটা, আরএনএ স্পেসিফিক কাজ কোনটা, প্রত্যেকটার একদম স্পেসিফিক কাজগুলা কিন্তু পারতে হবে। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন। এটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হচ্ছে তোমার জিন। বংশ গতিবিদ্যার জনক কে? বলতো, হু ইজ দা বংশগতিবিদ্যার জনক? পুরা নাম বলো। যশোর বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে। গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে বংশগতিবিদ্যার জনক। আচ্ছা, প্রচ্ছন্ন জিন এটা কার সূত্র থেকে আসছে বলতো? প্রচ্ছন্ন জিন। আচ্ছা, প্রচ্ছন্ন জিন এর বৈশিষ্ট্য কোন বংশধরে 1/4 যে 1:3 এই অনুপাতে হচ্ছে প্রকাশ পায়? অবশ্যই দ্বিতীয় বংশধরে, তাই না? প্রথম বংশধরে তো হয় না। আচ্ছা, তাইলে দেখো আমি যা বলেছিলাম যে টুকটাক ডেফিনেশন, জিনের কাজ কি, ক্রোমোজোমের কাজ কি, এটা কি কাজ করে, ওইটা কি কাজ করে, এবং মাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ। ক্লিয়ার? চ্যাপ্টার ক্লিয়ার? এখন আমরা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারটা পড়বো? জীবের পরিবেশ সম্পর্কে পড়বো। পরিবেশে কিছু পড়ো আর না পড়ো, এখানে আমাদেরকে কি পড়তে হবে? বাস্তুতন্ত্র পড়তে হবে। এর মধ্যে কোনটা উৎপাদক, ঠিক আছে, কোনটা তোমার হচ্ছে মানে খাদক, হ্যাঁ, এগুলা। এরপর হচ্ছে তোমার পিরামিড গুলা জানতে হবে। এরপরে হচ্ছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, এইটা। এরপর হচ্ছে মানে কোনটা কোন ধরনের খাদ্য শৃঙ্খল এগুলা জানতে হবে, এবং হচ্ছে আন্তঃসম্পর্ক জীব বৈচিত্র্য, ঠিক আছে, এই টপিক গুলা থেকে আসবে। এবং বাস্তুতন্ত্র থেকে মনে হয় বেশি 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 কোশ্চেন আসে। তো আমরা সবাই হচ্ছে রেডি? আমরা আমাদের পরিবেশে রেডি হয়ে যাই, সবাই রেডি? আচ্ছা, তাহলে প্রথম জিনিসটাতে চলে আসছি, এটা হচ্ছে সবার আগে দিনাজপুর বোর্ডের কোশ্চেন নিয়ে হাজির। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? সে উৎপাদক মানে কি? সে খাবার তৈরি করে। খাবার তৈরি করে মানে কি? সে নিজে খাবার নিজে তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন দেখো অণুজীব তো সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, পরভোজী মানে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, মৃতভোজী মানে সে মৃত বস্তুর উপর ডিপেন্ডেন্ট। তার মানে যে উৎপাদক সে হচ্ছে স্বভোজী। দেখি বলতো স্বভোজীকে ইংরেজিতে কি বলা হয়, কি ট্রফিক বলা হয়? আচ্ছা, এরপর দেখো পরের কোশ্চেন, প্রথম শ্রেণীর খাদক কোনটা? তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথম শ্রেণীর খাদক হওয়া মানে কি? তারা হচ্ছে কি হবে? তৃণভোজী, মানে যারা হচ্ছে গাছপালা খায় তারা হচ্ছে তৃণভোজী। তাহলে খেয়াল করো, বাঘ সে গাছপালা খায় না, সাপ গাছপালা খায় না, শিয়াল গাছপালা খায় না। এখানে এর মধ্যে গাছপালা কে খায়? এখানে গাছপালা খায় হচ্ছে আমার হরিণ বাবু, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে এখানে তোমার গরু আসতে পারে, ঘাস ফড়িং আসতে পারে, মানে যে জিনিসটা তোমার হচ্ছে গাছপালা খায় সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, তৃতীয় শ্রেণীর খাদক কোনটা? তার মানে হচ্ছে সে যে তোমার দ্বিতীয় শ্রেণীর খাদককে খাবে, যে দ্বিতীয় শ্রেণীর খাদককে খাবে। তাহলে কে খায় বলো তো এখানে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি গরু হবে না, এটা শকুন হবে। আচ্ছা, গরু তো হবে প্রথম শ্রেণীর খাদক। গরু আর হরিণ হচ্ছে তোমার
প্রথম শ্রেণী, তাই না? তার মানে তোমাদেরকে কিন্তু এরকম মিল মিল মানে কোশ্চেন আসবে যে কোনটা প্রথম শ্রেণীর খাদক, কোনটা দ্বিতীয় শ্রেণীর খাদক, কোনটা তৃতীয় শ্রেণীর খাদক। তোমাকে ওইভাবে মাথায় রাখতে হবে। যেটা তৃণকে খাবে, গাছপালা খাবে, সেটা প্রথম শ্রেণী। যেটা সেই তৃণভোজীকে খাবে সেটা দ্বিতীয় শ্রেণীর, এবং যেটা দ্বিতীয় শ্রেণীকে খাবে সেটা তৃতীয় শ্রেণীর। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো কোন প্রাণীগুলা প্রকৃতির জঞ্জাল সাফ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানে যারা হচ্ছে তোমার মৃত বস্তু খায়। ঠিক আছে, মৃত বস্তু যারা খায় তারা হচ্ছে তোমার জঞ্জাল সাফ করে। তাহলে এখানে খেয়াল করো, শালিক তো খায় না, বক ময়না কাক এগুলাও খায় না, এখানে পেঁচা মুরগি এরাও খায় না। তাহলে অ্যান্সার কি হবে? শকুন কাক খায় না। বলে না যে এরা হচ্ছে সবচাইতে খারাপ, এরা শকুনের দোয়ায় গরু মরে না, মানে তারা খালি দোয়া করে যাই মর মর মর, যত তাড়াতাড়ি কেউ মরবে এরা তত তাড়াতাড়ি খাবার পাবে। বুঝছো? তাহলে অ্যান্সার কি হবে দেখি বলো তো। এদেরকে আরেকটা সুন্দর নাম আছে, যারা এরকম মৃত বস্তুকে খায় ফেলে জঞ্জাল পরিষ্কার করে তাদেরকে কি বলা হয়? কে বলতে পারবা? কে বলতে পারবা বলো তো? আচ্ছা, তাদেরকে ধাঙর বলা হয় না? ধাঙর বলা হয়। আচ্ছা, এরপর দেখো ধাঙর কোনটি? তাহলে অলরেডি আমি বলেই ফেলেছি যে যারা এরকম মৃত বস্তু খায় শেষ করে ফেলে তাদেরকে ধাঙর বলা হয়। ঠিক আছে, গরু, ব্যাং, বাঘ এগুলো একটাও না। বাঘ কিন্তু একটা রয়্যাল ভাইব, সে সবসময় জীবিত বস্তুকে শিকার করে খায়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে শকুন। কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডের কে কে আছো? কুমিল্লা বোর্ডের কে কে আছো এখানে? হ্যাঁ, আচ্ছা, কোনটি কার্বোহাইড্রেট তৈরি করতে সক্ষম? তার মানে আমরা জানি কার্বোহাইড্রেট কে তৈরি করে? উৎপাদক কার্বোহাইড্রেট তৈরি করে। তাহলে দেখো রাইজোবিয়াম তো না, মাশরুম ছত্রাক, ঘাস ফড়িং প্রাণী। তাহলে অ্যান্সার কে হবে এখানে? যে তোমার উৎপাদক হিসেবে কাজ করে সেই তোমার কার্বোহাইড্রেট তৈরি করতে সক্ষম। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো পরের কোশ্চেনে চলে যাই আমরা। কোনটি প্রথম স্তরের খাদক? তাহলে চিন্তা করো, প্রথম স্তরের খাদক মানে কি? সে অবশ্যই তৃণভোজী। তাহলে এদের মধ্যে তৃণভোজী কে? মানে যে কে গাছপালা খায়, এটা অবশ্যই হবে জুপ্লাঙ্কটন। মানে সে নিজেও হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী, সে পানিতে ভাসমান ছোট ছোট জীবটিব এগুলা খায়, সরি উদ্ভিদ খায়। ঠিক আছে, আচ্ছা কেউ বলো তো মানুষ কোন স্তরের খাদক? মানুষকে বলা হয় সর্বভুক। আমরা প্রথম শ্রেণীর খাবারও খাই, খাদক গাছপালা খাওয়ার মাধ্যমে। আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক গরু খাওয়ার মাধ্যমে। ঠিক আছে, মানে আমরা মোটামুটি সকল শ্রেণীর খাদক, সর্বভুক। আচ্ছা, পরের কোশ্চেন, ব্যাং কোন শ্রেণীর খাদক? দেখে বলো তো। খেয়াল করো, ব্যাং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, কারণ যে সকল ছোট ছোট জিনিসপত্র উদ্ভিদ খায় ব্যাং তাদেরকে খায়। ঠিক আছে, তো এই কারণে ব্যাং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আচ্ছা, কোন কমেন্ট দেখবো নাইম? আচ্ছা, এরপর দেখো পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাং কোন স্তরের অন্তর্ভুক্ত? আমরা এটা অলরেডি একবার পড়ে ফেলেছি। ব্যাং হচ্ছে তোমার দ্বিতীয় স্তরের খাদকের অন্তর্ভুক্ত। আচ্ছা, কোনটা শিকড়জীবী শৃঙ্খল? তাহলে আমরা যখন খাদ্য শৃঙ্খল গুলা পড়বো ওখানে কিছু খাদ্য শৃঙ্খল ছিল না, কোনটা শিকারজীবী, কোনটা পরজীবী, কোনটা মৃতজীবী। সো এখানে একদম ডিরেক্ট এই কথাটা দেওয়া আছে যে বাঘ হরিণকে শিকার করে খায়। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে তোমার শিকারজীবী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে পরজীবী এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল সব সময় অসম্পূর্ণ থাকে কোনটার অভাবে? খেয়াল করে দেখো, উৎপাদকই কিন্তু আমার সকল খাদ্য মানে শৃঙ্খলের মূল, কারণ উৎপাদক সূর্য শক্তিকে হচ্ছে ইউজ করে করে আমাদেরকে ফুড সাপ্লাই দিবে, আমরা সেটা পরবর্তীতে পাস করব। তাহলে যেখানে উৎপাদক নাই সেখানে আমরা নাই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? উৎপাদক। ঢাকা বোর্ডের কোশ্চেন। এরপর এটা দেখো, সবুজ উদ্ভিদ, ছাগল, মানুষ প্রথম ট্রফিক লেভেলে যদি পি কিলোজুল শক্ত থাকে মানুষে কতটুকু পাবে? তাহলে ছাগল পাবে P/10, মানুষ পাবে P/100। ঠিক আছে, এটা সিলেট বোর্ডের কোশ্চেন।
সেম টাইপের একটা কোশ্চেন কিন্তু কিছুদিন আগে এভাবে আসছিল, ঠিক আছে। একটা খাদ্য শৃঙ্খলের উৎপাদক যদি এক্স জুল শক্তি থাকে, ঠিক আছে, তাহলে উৎপাদকের থাকবে ধরো এক্স, প্রথম স্তরের খাদ্যকে যাবে এক্স বাই 10, দ্বিতীয় স্তরের খাদ্য স্তরে যাবে এক্স বাই 100, তৃতীয় স্তরের খাদ্যকে যাবে এক্স বাই 1000। আমরা বলেছিলাম না যে শক্তির দশমাংশ নিয়ম, শক্তির দশমাংশ মানে হচ্ছে কেউ যখন একজনকে খাবে সে তার শরীরের মাত্র 10% পাবে, বাকি 90% ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? এখন কি ক্লিয়ার কিনা আপুকে বলে ফেলো, এখন ক্লিয়ার কিনা আপুকে বলে ফেলো, ক্লিয়ার কিনা জানিয়ে দাও। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটিতে শক্তির পরিমাণ সব থেকে বেশি। সো বুঝতেই পারছো এই চিত্র থেকে দেখো সব থেকে কম এখানে, এরপরের কম এখানে, এরপরের এখানে, এরপরে এখানে, তাহলে এ সব থেকে বেশি, তাই না? আচ্ছা, বুঝছো বিষয়টা? এ হচ্ছে সব থেকে বেশি, তাহলে কার কাছে শক্তি সব থেকে বেশি থাকবে? সব থেকে বেশি থাকবে উৎপাদকের কাছে, অর্থাৎ ধান গাছে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে একটা ব্যাঙের ওজন 200 গ্রাম, সারাদিনে এটা কি পরিমাণ পোকামাকড় খেতে পারে? ঢাকা বোর্ডে 2 বার আসছে পরপর, 17 সালেও আসছে, 19 সালেও আসছে। যারা ঢাকা বোর্ডের চোখ কান খোলা রাখো, তোমরাও কিন্তু একটা বেজোড় সংখ্যক। খেয়াল করে দেখো, তোমরা কনফিউজড হয়ে যাবে, এটা কই ছিল, এটা কই ছিল, এটা কই ছিল। মাথায় রাখবা একটা ব্যাঙ একদিনে তার ওজনের সমান, তার ওজনের সমান আবর্জনা খাইতে পারে। তাহলে তার ওজন যদি 200 গ্রাম হয় সে 200 গ্রাম খাবে, 500 গ্রাম হলে 500 গ্রাম খাবে, 1 কেজি হলে সে 1 কেজি খাবে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো একটা গাছের মধ্যে একটা পাখির বাসা, কোন ধরনের আন্তঃক্রিয়া বর্তমান? তোমাদের কিন্তু এরকম আন্তঃক্রিয়াগুলোর এক্সাম্পল লাগবে, যে মিউচুয়ালিজম কখন হয়, কমেন্সেলিজম কখন হয়, শোষণ কখন, প্রতিযোগিতা কখন, প্রত্যেকটার এক্সাম্পল তোমাদের সেপারেট সেপারেট আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো লাইকেনে একটা সহাবস্থান করে, তোমরা যখন এইচএসসি তে উঠবা ওইখানে দেখবা হচ্ছে কি হয়, যে একটা উদ্ভিদের কথা বলা আছে, মানে উদ্ভিদ না, একটা বস্তুর কথা বলা আছে, যে যেখানে তোমার ছত্রাক এবং শৈবাল একত্রে মিলেমিশে বসবাস করে, এবং এখানে কিন্তু বস থাকে হচ্ছে ছত্রাক আর শৈবাল হচ্ছে চাকর হিসেবে থাকে, যদিও আমি একটু রুড ভাবে বললাম, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং শিম জাতীয় উদ্ভিদের, খেয়াল করে দেখো সম্পর্ক কেমন হইতে পারে। দুইজনকে উপকার করতে পারে, তাই না? এরকম হইতে পারে। আবার একজন উপকার করবে আর একজন চুপচাপ থাকবে, আবার এমন হতে পারে আমি যার উপকার করব সে আমার আরো ক্ষতি করবে। তাহলে এখানে সম্পর্কটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক, মিউচুয়াল রেসপেক্ট। মিউচুয়াল রেসপেক্ট মানে যখন যেখানে তোমার মিউচুয়াল কাজ হয়, মানে দুইজন দুইজনকে হেল্প করে, সেইটা হচ্ছে তোমার মিউচুয়ালিজম, ঠিক আছে। তাহলে এখানে ব্যাকটেরিয়াও শিমকে হেল্প করে, শিমও ব্যাকটেরিয়াকে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, যশোর বোর্ডের কে কে লাইকেনে কে কে সহ অবস্থান করে? আমরা অলরেডি একটা পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে ছত্রাক এবং শৈবাল। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলে ফেলো। আচ্ছা, এরপরের কোশ্চেন, ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? দেখি, প্রথম প্রশ্ন তোমাদেরকে আমি করে ফেলেছি, ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। তোমাদের প্রতি আমার সেকেন্ড কোশ্চেন, কি কি ওই কি কি গুলা বলো, যে শোষণ কোনটা, প্রতিযোগা কোনটা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো প্রতিযোগিতা কাকে বলবো? আচ্ছা, একটা কোশ্চেন বলো তো, এখান থেকে নিম্নের কোনটা ব্যতিক্রম? নিম্নের কোনটা ব্যতিক্রম? খেয়াল করে দেখো, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস, শোষণ, এই 3জন কিন্তু তোমার ঋণাত্মক,
আর কমেন্সেলিজম কিন্তু তোমার ধনাত্মক। সো কেউ যদি জিজ্ঞেস করে নিচের কোনটা ব্যতিক্রম, অ্যান্সার হচ্ছে কমেন্সেলিজম এখানে ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে এবং কাকের দ্বারাই ডিম ফোটায় কোন ধরনের আন্তঃক্রিয়া বলো তো? আচ্ছা আচ্ছা এইটা বলো, স্বর্ণলতা তার চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। বিষয়টা হচ্ছে এরকম যে একটা গাছ তার শরীরে বসবাস করে, সে তার থেকেই খাবার নিচ্ছে, মানে এটাকে বলা হয় শোষণ। মানে তাকে, মানে বিষয়টা হচ্ছে আগে পূর্ব পাকিস্তানিদেরকে যেরকম পশ্চিম পাকিস্তানিরা করতো, আমার এরিয়ায় এসে বা ব্রিটিশ আমলে যেটা জমিদাররা বা ইংরেজরা করেছিল, আমার ভূখণ্ডে দাঁড়িয়ে এত বড় সাহস, আমার জিনিসপত্র সে নিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে সেইটা, সেটাকে আমরা কি বলি, বলতাম না যে ব্রিটিশরা আমাদের শোষণ করেছে, সেই হচ্ছে সেই শোষণ। ঠিক আছে, কোন উদ্ভিদের শোষণ ঘটে একটু আগে আমরা দেখলাম স্বর্ণলতার এখানে। ঠিক আছে, সিলেট বোর্ডের কোশ্চেন। আচ্ছা, হস্টেরিয়া দেখা যায় কোথায়? হস্টেরিয়া হচ্ছে তোমার একটা শোষণকারী অঙ্গ। ঠিক আছে, শোষণকারী অঙ্গ, এটা স্বর্ণলতাতে দেখা যায়। এরপর দেখো এখানে হচ্ছে কয়েকটা চিত্র দেখিয়েছে। এখন তোমরা যারা, আমি তোমাদেরকে আগেই বলেছি যে সবাই ক্লাস মানে পরীক্ষা দেওয়ার আগে চিত্রগুলা একটু সুন্দর করে দেখে নিবা, তাহলে এই চিত্রগুলা থেকেও কিন্তু ডিরেক্ট এইভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে যে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, মানে চিত্র দেখেই তোমাকে গেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়। তোমাকে আমি বললাম যে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে, তাহলে কি কি করা লাগবে? জনগণকে শিক্ষিত করতে হবে, ট্রু। এর উৎপাদন বাড়ানো, না আমার এটা কোনো দরকার নাই। পরিবেশ নীতিকে যথাযথভাবে অনুসরণ করা, এটাও ট্রু। তাহলে অ্যান্সার কি হবে দেখি বলো তো? 25 তো অ্যান্সার দিচ্ছে, 26 কি হবে? 26 কেউ অ্যান্সার দিয়েছো? 26 হবে 1 3 বি। ঠিক আছে, আচ্ছা। আসিফ একদিন বাড়ির সামনের মাঠে ঘাসের উপর বসেছিল, সেখানে সে ব্যাঙ, ফড়িং, খরগোশ এবং আকাশে উড়ন্ত বাজ পাখি দেখতে পেল। আসিফের দেখা জীবগুলোর মধ্যে প্রথম স্তরের খাদককে, মানে কে গাছপালা খায়? ফড়িং গাছপালা খায়, খরগোশ গাছপালা খায়, কিন্তু ব্যাঙ গাছপালা খায় না। তাহলে অ্যান্সার কি হবে? 2 3, তাই না? অ্যান্সার হচ্ছে 2 3। কয়েকজন কিশোর একটা বড় আকৃতির ব্যাঙের পায়ে রশি বেঁধে খেলা করছিল। রহিম মিয়া ব্যাঙটি উদ্ধার করে পাশের ধান খেতে ছেড়ে দিল। এগুলো কোনো দরকার নাই। ব্যাঙটির ওজন ছিল 250 গ্রাম। প্রশ্ন আসছে কি? প্রশ্ন আসছে উক্ত ব্যাঙটি ক্ষেত থেকে 2 দিনে কি পরিমাণ পোকামাকড় খেতে পারবে? 2 দিনে কতটুকু পারবে? এখন মেইন কাহিনী হচ্ছে এখানে তো অপশনই নাই, অপশনই নাই। তোমরা আমাকে অ্যান্সার দাও, 2 দিনে একটা ব্যাঙ কতটুকু খাইতে পারবে আবর্জনা? দেখি ম্যাথে কে কে ভালো, সাথে সাথে অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, অ্যান্সার করে ফেলো। এটা অ্যান্সার হয় না, এটা হবে 500 গ্রাম, তাই না? 2 গুণ 250 ইকুয়ালস টু 500। আচ্ছা, এখানে বললো যে রহিম মিয়ার ভূমিকার ফলে ক্ষেতটির কি হবে? কীটনাশকের ব্যবহার হ্রাস পাবে, অবশ্যই হ্রাস পাবে, কারণ সে এইগুলা খাই ফেলছে। উৎপাদন বৃদ্ধি পাবে, আগাছার পরিমাণ কমে যাবে। আচ্ছা, আগাছার পরিমাণ, এটা আসলে আগাছার পরিমাণও কমে যাবে। আসলে এটা অ্যাকচুয়ালি 1 2 3ই হওয়ার কথা। ঠিক আছে, তাও এটা হচ্ছে তোমাদের এখানে এই অ্যান্সারটা হচ্ছে তোমাদের গাইড থেকে নেওয়া। আমি হইলে এইটা দাগাইতাম, বাট তোমাদের গাইডে যদি এটা থাকে তোমরা এটা দাগাবা। ঠিক আছে, তোমরা দেখবা যে গাইডে কি আছে। ডান। এইবার আমরা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। লাস্ট চ্যাপ্টারে আমরা কি পড়বো? আমাদের এখানে মেইনলি টিস্যু কালচারটা পড়তে হবে। টিস্যু কালচার, এরপরে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং সব ক্ষেত্রে তাদের প্রয়োগ। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, রেডি সবাই?
রেডি কিনা বলে ফেলো। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে সুক্রোজ যোগ করলে আবাদ মাধ্যমে কি ঘটে? তাহলে আবাদ মাধ্যমটা কোথায় থাকে বলো তো? কোন প্রসেসে আমরা হচ্ছে আবাদ মাধ্যমের কথা পড়েছিলাম? আমরা টিস্যু কালচারে আবাদ মাধ্যমের কথা বলেছি। খেয়াল করে দেখো, সুক্রোজ হচ্ছে কি? একটা সুগার। তাহলে সুগার মানে কি? কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট মানে কি? শক্তি, পুষ্টি, তাই না? এটা কি হবে? পুষ্টিকর হবে। দেখি তোমাদের জন্য প্রশ্ন, জমাট বাঁধার জন্য আমরা কোন উপাদানটা মিশ্রিত করি? অ্যান্সার করে ফেলো। আচ্ছা, আবাদ মাধ্যম কত তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয়? আমরা সবাই অটোক্লেভ যন্ত্রের নাম শুনেছি, তাই না? সেটাতে তোমার কতক্ষণ টাইম, কত তাপমাত্রা, কত প্রেসার, এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে কত? সিলেট বোর্ডের কে কে আছো? এটা 121 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, পরের কোশ্চেন, শীতকালের উদ্ভিদ গ্রীষ্মকালে উৎপাদন করা যায় কোন প্রক্রিয়া অবলম্বন করে? খেয়াল করে দেখো, টিস্যু কালচার করলে আগে আমাদেরকে কি করতে হতো? ধর আমি আম গাছ লাগাতে চাই, গ্রীষ্মকালে আসবে, আমি আম খাবো, আমের বড়া বিচি হবে, সেটা লাগাবো, এরপর গাছ হবে। শীতকালের ফল আসবে, শীতের জন্য অপেক্ষা করব, বিচি বের করব, সেটা লাগাবো। বাট এখন টিস্যু কালচার করলে আমার কাছে একটা গাছ আছে, ঠুস করে কেটে ওইটা গ্রো করে শেষ করে ফেলবো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে টিস্যু কালচার। মানে এর মাধ্যমে আমার ঋতুভিত্তিক যে উৎপাদনের সীমাবদ্ধতা, এটা আমরা প্রিভেন্ট করতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, সুমনদের নার্সারিতে অল্প সময়ে অল্প পরিশ্রমে অধিক চারা। তাহলে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে অধিক চারা কোথার মাধ্যমে পাই? আমরা টিস্যু কালচারের মাধ্যমে, তাই না? আচ্ছা, একটা কথা একটু বলি, যেখানে তোমার সেম বৈশিষ্ট্য সেটা হবে টিস্যু কালচার, যেখানে তোমার ডিফারেন্ট বৈশিষ্ট্য সেটা হবে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ঠিক আছে? আচ্ছা, গ্ল্যাডিওলাস কি? গ্ল্যাডিওলাস হচ্ছে একটা ফুলের চারা। ঠিক আছে? কোন দেশ অয়েল পামের বংশবৃদ্ধি টিস্যু কালচার? আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি, প্রয়োগের ওখান থেকে এক্সাম্পল গুলা আসবে মাস্ট। এটা হচ্ছে মালয়েশিয়া। ঠিক আছে? টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা কোনটা? এক্সাম্পল, উড়োজাহাজের চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছের তেল? আমরা বলি না জোজোবা ওয়েল অয়েল, এটা হচ্ছে সেই বিখ্যাত জোজোবা অয়েল। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো সুন্দর একটা চিত্র। চিত্রে এক্স এর সংযুক্তিতে কোন এনজাইম? সংযুক্তিতে আমরা গ্লুর সাথে মাথায় রাখবা জি লাইগেজ, মানে গ্লুতেও গ আছে, লাইগেজেও গ আছে। তাহলে অ্যান্সার হবে লাইগেজ। তোমরা আবার অনেকে কি করো, লাইগেজ দাগাইতে গিয়ে লাইপেজ দাগাই ফেলো, এটা করা যাবে না। পরের কোশ্চেন দেখি তো, ডিএনএ কাটার জন্য এটাকে বলা হয় হচ্ছে আণবিক কাঁচি, কে? রেস্ট্রিকশন এনজাইম। ক্লিয়ার? আচ্ছা, ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী যার মানে এই এক্সাম্পল গুলো আসবে। আচ্ছা, রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত। পেঁপের একটা রোগ আছে, পাপাইয়া রিং স্পট ভাইরাস, এটা থেকে প্রিভেন্ট করা হয়েছে আমাদের কোন গাছটাকে? পেঁপে গাছটাকে। ঠিক আছে? এরপর হচ্ছে পরের কোশ্চেন, ধানে কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে? আমরা হচ্ছে ভিটামিন এ স্থাপন করেছি, কারণ ভিটামিন এর অভাবে কিন্তু রাত কানা হয়ে যায় বাচ্চারা। তো বিজ্ঞানীরা কি করলো, যেহেতু দেখলো যে হ্যাঁ ভিটামিন এ এবং আয়রন মানে বাচ্চাদের এই দুইটার অভাব আছে, তো চালের মধ্যেই হচ্ছে আমরা এটা যুক্ত করেছি। বলতো তাকে তখন আমরা কি রাইস বলি? ভিটামিন এ যুক্ত হওয়া রাইসকে আমরা কি রাইস বলি বলতো? আচ্ছা, কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থাপন করা হয়েছে? বিটা ক্যারোটিনই হচ্ছে তোমার ভিটামিন এর জিনের নাম। ঠিক আছে? গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থাপন করা হয়েছে? এই টাইপের জিনগুলার এক্সাম্পলও আসে, প্রয়োগগুলা। হ্যাঁ, এক্সাম্পল আকারে পড়তে হবে। আচ্ছা, সেম। বর্তমান বাজারে বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যায়। খেয়াল করে দেখো, তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবা, সারও হয়,
খাদ্য হয়, মিশ্র চাষ হয়, বাট মেইন কাহিনী হচ্ছে আমরা জিন স্থানান্তর করেছি। মানে তেলাপিয়া তো ছোট মাছ, আমরা বড় মাছের সাইজ বড় হওয়ার জন্য যে জিন সেটা তেলাপিয়াতে ঢুকাই দিলাম, এরপর থেকে তেলাপিয়া অনেক বড় হওয়া স্টার্ট করলো। আচ্ছা, কলিগত পরিবর্তন হয়ে কোথায়? আচ্ছা, এগুলো তোমার এমনি আসবে। হেপাটাইটিসের ওষুধ তৈরি হয় কোনটা থেকে? আচ্ছা, এইটা বলো তো, ডায়াবেটিসের চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়? দেখি অ্যান্সার করো। আচ্ছা, একটা প্রশ্ন আসে, জিন প্রকৌশলের মাধ্যমে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব? তাহলে এই যে প্রত্যেকের যে প্রয়োগ বা উপকারিতা এগুলা কিন্তু আসে, এটা হচ্ছে সিউডোমোনাস। তাহলে দেখো সেম কাহিনী, যে সিউডোমোনাস ব্যাকটেরিয়া কোন কাজটা করে? এই যে ধরো কোন একটা কারণে একটা নদীর উপরে একটা জাহাজ ডুবি হইলো, তেলটা ছড়াই পড়লো, সেই তেলটাকে ভেঙে 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 সে পানিটাকে আবার দূষণ মুক্ত করে, তাহলে পরিবেশের তেল নষ্ট করে। টিস্যু কালচার পদ্ধতিতে আমরা কাকে কাকে ব্যবহার করতে পারি? খেয়াল করো তো, আমরা মূল ব্যবহার করতে পারি, পরাগরেণু, পার্শ্বমুকুল, মানে মোটামুটি যত ধরনের বিভাজনক্ষম অঙ্গ আছে প্রত্যেকটা বিভাজনক্ষম অঙ্গকে আমরা ব্যবহার করতে পারি। সি চিহ্নিত অংশটি কি? এটা একটা ব্যাকটেরিয়ার, ট্রু, ব্যাকটেরিয়ার প্লাজমিড থেকে আসছে। দ্বিসূত্রক, এইটাও ট্রু। কাঙ্ক্ষিত ডিএনএ, অ্যাকচুয়ালি এটা কিন্তু কাঙ্ক্ষিত ডিএনএ না, বরং কাঙ্ক্ষিত ডিএনএ হচ্ছে নতুন যেটা আমরা জোড়া লাগাবো, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার এবং এটা দ্বিসূত্রক, তাহলে এটা হচ্ছে তোমার 1 ও 2। আচ্ছা, বাণিজ্যিক ইনসুলিন কোত্থেকে উৎপাদন হচ্ছে? তোমার ব্যাকটেরিয়া এবং এস থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখন দেখি জীব প্রযুক্তি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা। এই প্রযুক্তির সাহায্যে নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা যায়। এর ফলে চারপাশের সমাজে ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে এই ডিএনএ প্রযুক্তিতে কি কি করা হয়? এখানে আমরা উদ্ভিদ থেকে প্রাণীতে নিতে পারি, প্রাণী থেকে উদ্ভিদে নিতে পারি, ব্যাকটেরিয়া থেকে, মানে মোটামুটি সব ধরনের ট্রান্সফরমেশনই আমরা করতে পারি। আচ্ছা, জীব প্রযুক্তি বিজ্ঞানের, আচ্ছা কোন ধরনের জীব তৈরি হয়? খেয়াল করে দেখো, আমরা জিএমও তৈরি করি। তাহলে দেখো জিএম এর ফুল ফর্ম কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো, কার কার আমার সাথে সাথে পড়াটা শেষ হয়েছে? বলতো, আমরা এই 4টা চ্যাপ্টার দেখলাম, 4টা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমরা সলভ করেছি। কারো কোনো কনফিউশন কি আছে? ক্লাস কেমন লেগেছে আপুকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? ক্লাস কেমন লেগেছে আপুকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? আর কারো কোনো কনফিউশন থাকলে সেইটা আপুকে জানিয়ে দাও, ঠিক আছে? ক্লাস কেমন লেগেছে? আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের যতগুলা বোর্ড কোশ্চেন আছে সেই বোর্ড কোশ্চেন গুলো সলভ করব, বেশি বেশি করে হচ্ছে রিভিউ করব, তাইলে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।